আমাদের খোকনস ফিল্ম চ্যানেলের সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। নিহাদ দৌড়ে এসে জ্যোতিকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে চেঁচিয়ে বলল, মামা ফুফি এসেছে। জ্যোতি স্মিত হেসে মিহাদকে কোলে নিল। পেছনে ঘুরে শোভনকে দেখতেই মিহাদ আবারও উচ্ছ্বাসিত কণ্ঠে বলল, এ লোকটাকে তো আমি চিনি ফুফি। জ্যোতি প্রত্যুত্তরে বলল, তাই নাকি? তা বলো তো, কে উনি? এ লোকটাই তো তোমাকে অনেকগুলো মানুষ এনে নিয়ে যেতে এসেছিল। শোভনের দৃষ্টি মিহাদের দিকে। জ্যোতি বেশ মজা পেল মিহাদের কথায়, বলল, তাই বুঝি? আবার কি তোমায় ধরে নিয়ে গিয়েছিল ফুফি? জ্যোতি মিহাদের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, আবারও আমায় ধরে নিয়ে গিয়েছিল। জানিস লোকটা না ছেলে ধরা। তুমি তো মেয়ে ফুফি, তাহলে তোমায় কেন নিয়ে গেল? ছেলে মেয়ে সবাইকে ধরে নিয়ে যায়। মিহাদ ভয়ার্ত দৃষ্টিতে একবার শোভনের দিকে তাকালো, তারপর জ্যোতির কোলে মুখ লুকালো। শম্পা ঘর থেকে একটা চেয়ার এনে শোভনের সামনে রাখলো, বলল, এখানে বসেন। জ্যোতির উদ্দেশ্যে বলল, মিহাদ্রে নামা, ওর সঙ্গে তো পরেও গল্প করতে পারবি। জামাইটি নিয়ে ঘরে যা, ফ্যানের নিচে বসা। শোভন তার হাতের প্যাকেটগুলো শম্পার হাতে দিল। শম্পা প্যাকেটগুলো নিতেই শোভন শম্পার উদ্দেশ্যে বলল, এত বিচলিত হওয়ার দরকার নেই, আমি ঠিক আছি। তা বললে তো হবে না, এতটা পথ এসেছেন, ঘরে গিয়ে বসুন, আমি শরবত আনছি। শম্পা রান্নাঘরে যেতে যেতে জ্যোতির উদ্দেশ্যে আবারও কড়া গলায় বলল, তুই এখনো দাঁড়িয়ে আছিস কেন? জ্যোতি মিহাদকে কোল থেকে নামিয়ে শোভনকে নিয়ে ঘরে এলো। ফ্যানটা ছেড়ে দিয়ে বলল, ব্যাগ থেকে পোশাক বের করে বদলে নিন, আমি মাকে দেখে আসছি। শোভন উঠে দাঁড়ালো, বলল, চলো আমিও দেখা করে আসি, তারপর না হয় বাকি কাজ করা যাবে। আচ্ছা চলুন। জায়দা খাতুন চোখ বন্ধ করে শুয়ে আছেন। শোভনকে সঙ্গে নিয়ে মায়ের ঘরে এলো জ্যোতি। মায়ের মাথায় হাত রেখে ডেকে বলল, মাকে জেগে আছো? মেয়ের কণ্ঠস্বর শুনে চোখ খুললেন জায়দা খাতুন। এতক্ষণ জেগেই ছিলেন তিনি। মেয়েকে দেখে ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। মেয়ের পেছনে মেয়ের জামাইকে দেখতেই হাসিটা আরও প্রশস্ত হলো। শাশুড়ির চাউনি লক্ষ্য করে শোভন ওনাকে সালাম দিল। জায়দা খাতুন অস্পষ্ট স্বরে সালামের জবাব নিলেন। সেই যে বিয়ের সময় মেয়ের জামাইকে দেখেছিলেন তিনি, তারপর আর দেখা হয়নি। এ কারণেই সবসময় মেয়েকে নিয়ে খুব চিন্তিত থাকতেন তিনি। যদি মেয়ের অবস্থা ওনার মতো হয়, কি হবে তখন? যখনই জানতে পারলেন শোভন জ্যোতিকে সঙ্গে নিয়ে গেছে, তখন কিছুটা হলেও স্বস্তি ফিরে পেলেন। শোভন কিছুক্ষণ জায়দা খাতুনের শিওরে বসে চলে গেল। শম্পার ডাক শুনে জ্যোতি রান্নাঘরে এলো। শরবতের গ্লাস ননদের হাতে ধরিয়ে দিল শম্পা। বলল, তোমাদেরকে চমকে দেওয়ার জন্যই তো না জানিয়ে এসেছি, তুমি অত চিন্তা করো না তো ভাবি। উনি সব বিষয় নিয়ে কিছুই মনে করবেন না। হ্যাঁ, এ নিয়ে কিন্তু ওনার প্রথম নয়, বরং দ্বিতীয়বার এখানে আসা, বুঝেছো? প্রথমবার যখন এসেছিল তখন তোকে বিয়ে করে নিয়ে যেতে এসেছিল। ওই আশা কি আর আশা হলো? এখন যা তো, শরবত নিয়ে জামাইকে দে। শোভন বাহিরের পোশাক বদলে হাত মুখ ধুয়ে বিছানায় বসলো। জ্যোতি ঘরে এলো, শরবতের গ্লাস শোভনের হাতে দিয়ে বলল, এটা খেয়ে নিন। এর কোনো প্রয়োজন ছিল না। প্রয়োজন না থাকলেও ভাবি কোনো কথা শুনছে না, তাই খেয়ে নিন। খালি গ্লাস নিয়ে আবারও রান্নাঘরে এলো জ্যোতি। জাহিদ ব্যাগ ভর্তি বাজার করে বাড়িতে চলে এসেছে। ভাইকে দেখে জ্যোতি কিছুটা চমকে গেল। প্রশ্ন করল, তুমি তো সেই রাতে ফিরো ভাইয়া, এই সময় চলে আসলে যে, আবার সঙ্গে এতগুলো বাজার? গামছা দিয়ে কপালের ঘাম মুছতে মুছতে জাহিদ উত্তরে বলল, তোর ভাবি ফোন করছিল, তা তোর কি আসার আগে জানানো উচিত ছিল না? ঠিক করে তাও আয়োজনই করতে পারলাম না। তুমি অন্তত ভাবির মতো কথা বলো না তো। তুই কি বুঝবি? স্যার জামাই কোথায়? ঘরে আছে। আচ্ছা, আমি দেখা করে আসি। পর্দার আড়ালে লুকিয়ে লুকিয়ে শোভনকে দেখতে লাগলো মিহাদ। তাকে দেখতেই মুচকি হাসলো শোভন, বলল, ওখানে দাঁড়িয়ে আছো কেন? এদিকে এসো। মিহাদ গেল না ভেতরে। শোভন বলল, ভেতরে এলে তোমায় চকলেট দেব। মিহাদ এবার দৌড়ে সেখান থেকে পালালো। তার আচমকা এমন আচরণে চমকে গেল শোভন। মনে মনে বলল, এই বাচ্চাটার আবার কি হলো? চকলেট দিব বলার পরেও এলো না। জাহিদ দরজার সামনে এসে অনুমতি চাইল। ভেতরে আসবো জামাই? হ্যাঁ আসুন, অনুমতি নিয়ে আর কি আছে। তা আসতে অসুবিধা হয়নি তো? না ভাইয়া, কোনো অসুবিধা হয়নি। তা কেমন আছেন?
আলহামদুলিল্লাহ ভালো, তুমি? আলহামদুলিল্লাহ। জাহিদ হাস্যোজ্জ্বল মুখে ভেতরে প্রবেশ করলো, প্রশ্ন করলো। বেশ কিছুক্ষণ ধরে জাহিদ শোভন একসঙ্গে বসে গল্পগুজব করলো। শম্পা রান্না বসিয়েছে, জ্যোতি তাকে হাতে হাতে সাহায্য করছে। রান্না শেষে একটি প্লেটে খাবার বেড়ে উঠে গেল জ্যোতি। শম্পার উদ্দেশ্যে বলল, আগে মাকে খাইয়ে আসি ভাবি। যা। জায়দা খাতুনের ঘরে এসে একটা চেয়ার টেনে সম্মুখে বসলো জ্যোতি। ভাত মাখিয়ে এক লোকমা মায়ের মুখের সামনে ধরতেই জায়দা খাতুন প্রশ্ন করলেন, জামাই বাবা খাইছে? না মা, তুমি আগে খেয়ে নাও, তারপর সবাই খাবো। জায়দা খাতুন আফসোস করে বললেন, কি একটা কপাল আমার, মায়ার জামাই বাড়ি তো আইলো, অথচ সামনে বসাইয়া জামাইরে আপ্যায়ন করতে পারলাম না। কে জানে কিনা কি মনে করে জামাই বাবাই। আহা মা, এসব চিন্তা করে মাথা নষ্ট করার কোনো দরকার আছে বলো? উনি তো জানেন তুমি অসুস্থ, তোমাকে দেখার জন্যই তো আমায় এতটা পথ নিয়ে এসেছেন, তাহলে উনি কেন কিছু মনে করবেন বলো? দীর্ঘ শ্বাস ফেললেন জায়দা খাতুন। যেই নিঃশ্বাসের সঙ্গে বেরিয়ে এলো বুকে জমে থাকা হাজারো দুঃখ। জায়দা খাতুনকে খাবার এবং ঔষধ খাইয়ে বেরিয়ে এলো জ্যোতি। শম্পা খাবার বেড়ে বসে আছে। জ্যোতি আসতেই বলল, জামাইকে ডেকে নিয়ে আয়। ভাইয়া কই? তুই জামাইকে আগে ডেকে নিয়ে আয়, তোর ভাইকে আমি ডাকছি। জ্যোতি চলে গেল শোভনকে আনতে। শম্পা জাহিদকে ডেকে আনলো। রাতে সবাই একসঙ্গে খেয়ে নিল। খাওয়া শেষ করে ঘরে চলে গেল শোভন। শম্পার সঙ্গে এঁটো বাসনগুলো পরিষ্কার করে রান্নাঘর গুছিয়ে ঘরে এলো জ্যোতি। শোভনের উদ্দেশ্যে আবদারের সুরে বলল, আজ আমি মায়ের সঙ্গে ঘুমাই। শোভন নীরবে তাকিয়ে আছে স্ত্রীর দিকে। জ্যোতি পুনরায় জিজ্ঞেস করলো, যাই? মুখের উপর না করতে পারল না শোভন। এক প্রকার বাধ্য হয়েই অনুমতি দিল। মোবাইল আমার কাছেই আছে, কোনো প্রয়োজন হলে সঙ্গে সঙ্গে কল দিবেন, আমি চলে আসবো। জ্যোতি খুশি হয়ে দরজা ভিড়িয়ে চলে গেল মায়ের ঘরে। শোভনের মুখখানা মলিন হয়ে গেছে। মোটেও ইচ্ছে করেনি হ্যাঁ বলতে, শুধুমাত্র স্ত্রীর হাসি বিলীন হয়ে যাবে ভেবে হ্যাঁ বলে দিয়েছে। জ্যোতি ঘরে এসে জায়দা খাতুনের পাশে শুয়ে ওনাকে ঝাপটে ধরল। জায়দা খাতুন চমকে গেলেন, বললেন, এ কি, তুই এনে কেন? আজ আমি তোমার সঙ্গে শুভ মা। সে কি কথা, জামাই বাবা তো রাগ করবো, ঘরে জামাইয়া। মোটেও রাগ করবে না উনি, ওনার অনুমতি নিয়েই তো এখানে এসেছি। জায়দা খাতুন মেয়েকে আর কিছু বললেন না। আজ অনেকদিন পর মা মেয়ে একসঙ্গে হয়েছে। মায়ের কাছে শুতেই ঘুমের রাজ্যে পাড়ি দিল জ্যোতি। জায়দা খাতুনের ইচ্ছে হলো মেয়ের মাথায় পরম সস্নেহে হাত বুলিয়ে দিতে, কিন্তু পারলেন না তিনি। হাতটা যে প্যারালাইজড হয়ে গেছে। অনেক চেষ্টার পরও বিছানা থেকে হাতটা কিছুতেই নাড়াতে পারলেন না জায়দা খাতুন। গভীর রাত, অথচ শোভনের চোখে ঘুম নেই। একবার ডানে তো আরেকবার বামে ঘুরছে। বুঝতে পারছে না আজ কেন এমন লাগছে তার। শেষে উঠে বসলো সে। একবার মনে হলো নতুন জায়গা, তাই হয়তো এমন অস্থির লাগছে তার। ঘুমও আসছে না সম্ভবত এই কারণেই। কিন্তু পরক্ষণেই বুঝতে পারল, না, এই অস্থিরতা নতুন জায়গায় আসার জন্য নয়, বরং অন্য কিছুর জন্য। কিন্তু এই অন্য কিছুটা কি? জ্যোতি? তার মানে জ্যোতির অনুপস্থিতি কি এই অস্থিরতার মূল কারণ? ভাবতেই গলা শুকিয়ে এলো শোভনের। এই মুহূর্তে পানির খুব প্রয়োজন তার। আশেপাশে তাকিয়েও ঘরে কোনো পানির সন্ধান পেল না সে। তাহলে কি বাহিরে যাবে? কেউ যদি দেখে ফেলে আর অন্য কিছু ভাবে? দীর্ঘ শ্বাস ফেলে পূর্বের ন্যায় বিছানায় বসে রইল শোভন। তৎক্ষণাৎ মনে একটা প্রশ্ন এলো, জ্যোতিরও কি আমার মতোই এমন অস্থির লাগছে, নাকি আজও সে নিশ্চিন্তে ঘুমিয়ে আছে? ভাবতে ভাবতেই মোবাইল হাতে নিল শোভন। ইচ্ছে করলো জ্যোতিকে কল দিয়ে ডেকে আনতে, কিন্তু পারল না। এতদিন পর মেয়েটি তার মায়ের কাছে ঘুমিয়েছে, অথচ সে কিনা এই সুখ কেড়ে নিবে তার থেকে। মোবাইলটা আবারও বালিশের পাশে রেখে দিল শোভন। লম্বা হয়ে শুয়ে ফ্যানের দিকে তাকিয়ে রইল। শোভনের নির্ঘুমে রাত্রি কোনো মতে পার হলো। সকাল হতেই চা নিয়ে ঘরে এলো জ্যোতি। শোভনের মুখশ্রীতে দৃষ্টি দিতেই চমকালো। প্রশ্ন করল, রাতে কি আপনার ঠিকঠাক ঘুম হয়নি? শোভন চায়ের কাপ নিজের হাতে নিয়ে দৃষ্টি সেখানে নিবদ্ধ করল। খাপছাড়া উত্তর দিল, ঘুম হবে না কেন, অনেক ভালো ঘুম হয়েছে। তাহলে চোখ লাল লাল লাগছে কেন? স্বাভাবিক। জ্যোতি বিছানায় বসল। শোভন আর চোখে স্ত্রীর দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, কাল রাতে তোমার ঘুম হয়েছে? হয়েছে। কেন? এমনি। ভেতর থেকে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো শোভনের। চা খাওয়া শেষ করতেই জাহিদ এলো। শোভনের উদ্দেশ্যে বলল, চলো জামাই, ঘুরে আসি। জাহিদের জোরাজুরিতে তার সঙ্গে বের হলো শোভন।
রান্নাঘরে আসতেই খুব সতর্ক কণ্ঠে শম্পা প্রশ্ন করল, নতুন